খবর দিনভর আর দুপুর একটার খবর দিনভরের শুরুতেই নজর রাখবো মনীষীদের নামে আবারও বিভ্রাট প্রধানমন্ত্রীর। হ্যাঁ, এর আগেও ঘটেছিল বঙ্কিমদার পর এবার তাহলে কি বঙ্কিমদার পর এবার স্বামী রামকৃষ্ণ। মনীষীদের নামে ফের বিভ্রাট প্রধানমন্ত্রীর। রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে মোদির পোস্টে বিতর্ক সৃষ্টি হয়। স্বামী রামকৃষ্ণ পরমহংস বলে শ্রদ্ধা জ্ঞাপন যে পোস্ট এক্স হ্যান্ডেলে করেছেন নরেন্দ্র মোদী, সেই পোস্ট ইতিমধ্যেই আমরা দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে জানবো। তার কারণ এই প্রথমবার মনীষীদের নামে বিভ্রাট তা নয়, প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল পোস্টে এবার তো আমরা দেখলাম, এর আগে আমরা বঙ্কিমদা বলতে দেখেছিলাম প্রধানমন্ত্রীকে, আর এবার স্বামী রামকৃষ্ণ। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি শ্রদ্ধা জানিয়ে যে পোস্ট তিনি করেছেন আজ এক্স হ্যান্ডেলে, সেখানে তিনি হিন্দিতে পোস্ট করছেন এবং হিন্দিতে পোস্ট করার সময় তিনি রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বলে সম্বোধন করেন। স্বামী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন, হিন্দিতে তেমনই পোস্ট করেন। পাশাপাশি তিনি এটাও লিখছেন যে রামকৃষ্ণদেব যে আধ্যাত্মিকতাকে জীবনী শক্তি হিসাবে তুলে ধরেছিলেন সে কথাও তিনি আজ উল্লেখ করছেন তার পোস্টে। পাশাপাশি তিনি লিখছেন যে রামকৃষ্ণ দেবের এই আধ্যাত্মিকতা মানবিকতার জীবনে আগামী দিনে কল্যাণ সাধন করে যাবে। তার দর্শন এবং তার বাণী সবসময় মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই পোস্টটি করেন, এক্স হ্যান্ডেলে হিন্দিতে পোস্ট করেন। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট আর তাতে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যে কথা আপনাদের জানাচ্ছিলাম, মোদির পোস্টে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার সংস্কৃতিতে ফের আঘাত। এক্স হ্যান্ডেলে ঠিক কি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোমরাজের কাছ থেকেই জানবো। সোমরাজ, এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট, সেখানে ঠিক কি লেখা রয়েছে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পোস্টটি আজ এক্স হ্যান্ডেলে করেছেন সেই পোস্টটিকেই ট্যাগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ফের কড়া আক্রমণ করেছেন। প্রথমত তিনি লিখছেন যে বাংলার মনীষীদের নিয়ে এই ধরনের নিত্য নতুন যে উপসর্গ বা এই ধরনের নিত্য নতুন যে শব্দ তিনি ব্যবহার করছেন তা দয়া করে বিরত থাকুন এই ধরনের উপসর্গ বা এই ধরনের শব্দ ব্যবহার থেকে। পাশাপাশি বাংলার মনীষীদের নামে এই ধরনের শব্দ ব্যবহার করা, বিশেষ করে যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবকে ঠাকুর বলা হয়, তার নামে এই ধরনের স্বামী বলে যে সম্বোধন করা হচ্ছে সেটা বাংলা এবং বাঙালি সংস্কৃতিকে আঘাত করা হচ্ছে। এর আগেও বাংলার মনীষীদের আঘাত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পোস্ট শুধুমাত্র বাংলা বা বাঙালিকে নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, যেসব সন্ন্যাসীরাও জড়িয়ে রয়েছেন, তাদের আবেগকেও আঘাত করা হয়েছে এই পোস্টের মাধ্যমে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করছেন তার পোস্টের মাধ্যমে যাতে এই ধরনের শব্দ বা এই ধরনের উপসর্গ ব্যবহার করার আগে তিনি যাতে বিরত থাকেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে পোস্ট, যেখানে তিনি স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব বলে উল্লেখ করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে রামকৃষ্ণ পরমহংসদেব তাদের কাছে ঠাকুর, ফলত ঠাকুরকে তিনি স্বামী বলে সম্বোধন করছেন। আর এই স্বামী বলে সম্বোধন করা, যেটা বাংলা এবং বাঙালির সংস্কৃতি ও আবেগকে আঘাত করা। একেবারে সঙ্গে থাকো সোমরাজ। নরেন্দ্র মোদী আজ একটি পোস্ট করেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে। তিনি পোস্ট করে সেটা শুরু হচ্ছে স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মদিন পালিত হচ্ছে। বিজেপি এটা কালচারিত হয়ে গেছে যে বিজেপি বাংলা বিরোধী, বিজেপি বাঙালি বিরোধী। একাধিকবার আমরা দেখেছি ঋষি মনীষীদের উপর যেভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলছেন, যেভাবে কটাক্ষ করছেন, এটা তো বলবো কটূক্তি।
শ্রী শ্রী ঠাকুর, আমরা ঠাকুর সবসময় আমরা যোগ করি। তার আগে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তিনি এক্স হ্যান্ডেলে সাত সকালে পোস্ট করে দিলেন স্বামী রামকৃষ্ণ। এটা কত বড় অপমানের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা করছি। প্রধানমন্ত্রীর পোস্টে স্বামী রামকৃষ্ণ কেন? কামারপুকুরের বাসিন্দারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। রামকৃষ্ণদেব একটা সারা বিশ্বের কাছে হবে, ঠাকুর রামকৃষ্ণদেব বলাই আমার শহরে আসছি। এটা যেহেতু প্রধানমন্ত্রী পোস্ট করেছেন, আমি বলবো কামারপুর ব্যাসীর কাছে সবাই একটা ব্যথিত। একটা প্রধানমন্ত্রীর ব্যক্তি এটা ভালো করে একটু জেনে পোস্ট করাটাই যেহেতু ভালো মনে হয় আমার। কামারপুরবাসীর পক্ষ থেকে এটাই আমি বলবো, এটা শুধরে নেওয়াটাই বেটার মনে হয়। ঠাকুর যেহেতু ঠাকুর কথাটা লেখাটাই সুবিধা আমার ভালো বলে মনে হয়। আজ স্বামী রামকৃষ্ণ এক্সপোস্টে উল্লেখ, আর এর আগে লোকসভায় প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল বঙ্কিম দা। কোচবিহারের সভা থেকে এ নিয়ে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কলকাতা প্রতিবাদে তৃণমূল ছিল। बंकिम दा ने चुनौती दी। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की तब बंकिम दा बंगाल की धरती से निकला। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম দা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে লোকসভায় আলোচনা। সোমবার সেখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী, জানিয়ে বিতর্ক তৈরি হয়। वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू। आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। মঙ্গলবার কোচবিহারের সভায় এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম দা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী, বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। 26শে বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি আবেগে শান দিতে ময়দানে তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে দিল্লি সর্বত্রই সরব বাংলার শাসক দল। মঙ্গলবার সংসদের গেটে বাঙালি মনীষীদের ছবি নিয়ে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। সেন্ট্রাল হলে গিয়ে মৌন প্রতিবাদ করেছে। আলোচনার প্রধান বক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বক্তব্যে সাহিত্য সম্রাটকে যে সম্বোধন করেছেন সেটার প্রতিবাদ, বাংলাকে অপমান করেছে। বাংলার মানুষ কখনোই ভারতের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমা করবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হয়ে গেলেন বঙ্কিম দা, একবার নয় 4 বার 5 বার করে। এটা তো হতে পারে না। রাষ্ট্রগান আমাদের, সেটা একটা বিতর্কের বিষয় কেন তৈরি হবে? একটা নাটকের সীমা আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়ি, সেটা পর্যন্ত সংস্কার করেনি, আর মুখে বড় বড় কথা। 150 বছর পর এই যে লোকসভাতে বন্দে মাতরম নিয়ে আলোচনা করলো, এটাতেই তো আমার গর্বে ভরে ওঠে। তৃণমূল কংগ্রেস একবারও তো আবেদন করেনি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা আবক্ষ মূর্তি ইন্ডিয়া গেটে হোক, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন। আর ওনারা উচ্চারণ নিয়ে শুধুমাত্র উল্টোপাল্টা কথা বলছেন। তবে সোমবার বিতর্ক শুধু প্রধানমন্ত্রীর কথা নিয়েই হয়নি।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দাস চ্যাটার্জি বলে সম্বোধন করেন। তা নিয়েও তুমুল হট্টগোল হয় সংসদে। वंदे मातरम जब बंकिम दास चटर्जी ने लिखा, चटर्जी जी ने लिखा था, तब उन्होंने बंकिम चटर्जी ने चट्टोपाध्याय जी ने लिखा था। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে কালিয়াচকের দিকে নজর রাখবো, তার কারণ এসআইআর আতঙ্ক, আর তাতে বিএলওর মৃত্যুর অভিযোগ উঠে আসছে। আরো এক বিএলওর মৃত্যুর অভিযোগ, কালিয়াচকে মৃত্যু বিএলও আনিকুল আলমের। এর আগেও আমরা দেখেছি একের পর এক অভিযোগ, যেখানে বিএলওদের প্রাণ চলে যাওয়ার মতো অভিযোগ এসেছে, কাজের প্রেসারে প্রাণ চলে যাওয়ার অভিযোগ এসেছে, টেনশন থেকে, স্ট্রেস থেকে বিভিন্ন পরিবার বিভিন্ন অভিযোগ করেছে। কিন্তু এবার সুজাপুরের 144 নম্বর পার্টের বিএলও ছিলেন তিনি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, এর আগেও আমরা দেখেছি বিএলওর প্রাণ চলে যাওয়ার মতো অভিযোগ, এক্ষেত্রে পরিবার কি অভিযোগ করছে? একদমই, দেখো, রাজ্যে আরো এক বিএলওর মৃত্যু। এবার মালদহের কালিয়াচকের যে সুজাপুর বিধানসভা, তার 144 নম্বর বুথের বিএলও আনিকুল আলম, তিনি পেশায় কালিয়াচক হাই স্কুলের ভূগোল বিভাগের শিক্ষক। তার মৃত্যু হলো আজকে সকালে। তিনি অসুস্থতা বোধ করেন, তাকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়, সেখানে তিনি তার মৃত্যু হয়। পরিবারের যেটা দাবি যে বেশ কিছুদিন ধরে অত্যন্ত মানসিক চাপে ছিলেন। আরো একটি বিষয় এই পরিবার যেটা জানাচ্ছে যে নিজে বিএলও, অথচ তার এবং তার স্ত্রীর এবং ছেলের 3 জনের নাম হিয়ারিং এর জন্য এসেছিল কিছুদিন আগে। তারা হিয়ারিং এ যান, তাদের হিয়ারিং হয়, কিন্তু সম্প্রতি গতকাল আরো একটি তালিকা আসে এই 144 নম্বর বুথে, যেখানে 44 জনের নাম অবজারভেশন লিস্ট বলে একটি লিস্টে আছে, যেখানে বিএলও দেখেন নিজের নামও এই অবজারভেশন তালিকায়। আর তারপরে তিনি আরো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তিনি সকালেই শারীরিক অসুস্থতা জনিত কারণে চিকিৎসক দেখিয়েছিলেন। তারপর দুপুরে এই অবজারভেশন লিস্ট দেখার পর তিনি বিডিও অফিসে যান, সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বিএলও জানতে চান যে অবজারভেশন লিস্টে যাদের নাম রয়েছে সেক্ষেত্রে কি করণীয়। এখনো স্পষ্ট নয় বিষয়টি, যাদের অবজারভেশন লিস্টে নাম রয়েছে তারা কি করবেন। এই অবস্থায় তিনি যেমন নিজের জন্য দুশ্চিন্তা তৈরি হয়, একই সঙ্গে বাকি যাদের নাম রয়েছে অবজারভেশন লিস্টে তাদেরকে কি জবাবদিহি করবেন, এই নিয়েও তিনি পরিবারের লোকজনের কাছে দুশ্চিন্তা। একেবারেই পরিবারের লোক অভিযোগ করছে। বেশ, আমার মায়ের 2 বার হার্টের সার্জারি করায়, হিপ জয়েন্ট অপারেশন করায়, তারপর ইউটেরাস টিউমার। আমার বাবাকে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়। একদিকে মায়ের প্রেসার, একদিকে স্কুলের প্রেসার, একদিকে আবার বিএলওর কাজের প্রেসার। নোটিশও এসেছিল এবং নোটিশের নাম ছিল আমার বাবা, আমারও ছিল, আমার মায়েরও ছিল। এগুলো এক ধরনের আমাদের অত্যাচার করলাম বাবার উপরে। আমি এটাই চাইবো, আমার বাবা মারা গেছে, আপনাদের সকলের কাছে চাইবো যেন এরকম আর কোনো মা বাবা না মারা যায়। হঠাৎ কালকে 44 জনের নাম ফেরত আসে, তার মধ্যে ওনার নাম ছিল। এই যে এসআইআর এর চাপ, তিনি বিএলও ছিল, লোকের নাম বাদ পড়ে যাবে তার একটা টেনশন, পাড়ার লোককে কি জবাব দিবে তার একটা টেনশন, এবং নিজেরও নাম চলে এসছে এটাও একটা টেনশন, এই জন্যে মারা গেছে। আর এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গিতে বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 28 জানুয়ারি হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছিল তাকে, আর হিয়ারিং এ হাজিরার পর থেকে আতঙ্ক গ্রাস করে তাকে বলে অভিযোগ। এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ, কিন্তু পরিবার এক্স্যাক্টলি ঠিক কি অভিযোগ করছে প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, জলঙ্গিতে বৃদ্ধার মৃত্যু, 28 জানুয়ারি থেকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়, তিনি হাজিরাও দেন, আর তারপর থেকে কি হলো, পরিবার কি অভিযোগ করছে? দেখো, তারপর থেকে কিন্তু সে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং ভয়ে ছিলেন যে কি হবে। এই মহিলা তোমার একটি স্কুলের মিড ডে মিলে রান্না করতেন এবং পরিবারের অভিযোগ যে 28 তারিখে সেই হিয়ারিং এর শুনানিতে সে উপস্থিত ছিলেন। তারপর কিন্তু এই যে বারে বারে বলছিলেন যদি আবারও যদি তাকে ডাকা হয় এবং ভোটার তালিকায় যদি নাম না হয় তাহলে তাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে। এবং সীমান্তবর্তী এই গ্রামে কিন্তু অনেক মানুষ এইরকম ভাবে আতঙ্কিত রয়েছেন। তারপর থেকে সে বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাফেরা করেছে যে তার পরবর্তী কি করবে যদি নাম না ওঠে। তারপরে কিন্তু তিনি
আতঙ্কিত হওয়ার পরে কিন্তু বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তারপরে কিন্তু মৃত্যুর পথ বেছে নেন বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ, এবং তারা দাবি করছেন যে এই হিয়ারিং এর নোটিশ আসার পর থেকেই কেমন যেন একটা ভীত হয়ে পড়েছিলেন, এবং এই নোটিশ আসার জন্যই কিন্তু তাদের পরিবারের এই নুন্নেসা বিবি তিনি কিন্তু মারা গিয়েছেন। বেশ, ভয় করেছিল, ভয় করে চড়ে ধরে, ভাই যারা নিয়ে বসে থাকে, শুয়ে থাকে, শয় না, ঘুম নাই, খায় না, দায় না, খালি ওই করে বেড়ায়, এই অবস্থা, তাছাড়া কিছু না। সবসময় এসআইয়ের চিন্তা, খালি ওই বই দেখবে, ওই দেখো আসতে আমাকে ধরতে বোঝায়, ওই দেখো আসতে আমাকে ধরতে বোঝায়, ওই দেখো ধরে নিয়ে যাবে, আমাকে কোনটি থুবে, আমি কোনটি থাকবো, আমি কোনটি তেলবিলিতে কোনটি দেবো, ভাই বোনকে ঠিক করে চলবে। আমি বোঝাই যে তুমি একলা ওই করবো, আমরা আছি, দুনিয়ার ভারতের মানুষ আছে, তুমি কেন ওই করছো, তুমি লক করো, চিন্তা করো না। স্কুলে খিচুড়ি আনতে যায় যে পারে না, এরকম ঘিরে চলে আসে, এরকম অবস্থা।